আমার স্ত্রীর ৯ ভরি সোনার গয়না চুরি হয়েছে, আর সে চুরির অভিযোগ উঠল আমার মা আর বোনের বিরুদ্ধে। কিন্তু আমি জানতাম আমার মা আর বোন এমন কোনো কাজ কোনোদিনও করতে পারে না। তবুও সেদিন আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা অসম্ভব হয়ে গিয়েছিল। বিয়ের 4 বছর হয়ে গেছে আমাদের। আমার স্ত্রী নীলা আর আমি একই বাড়িতে আমার মা আর ছোট বোনকে নিয়ে থাকতাম। বাবা অনেক আগেই মারা গেছেন। সংসারে যা কিছু আছে সব কিছুই আমার মায়ের কষ্টের ফসল। আমার স্ত্রীকে আমি খুব বিশ্বাস করতাম, আর আমার মাকেও আমি চিনতাম। এই দুই মানুষের মধ্যে কখনো এমন একটা দিন আসবে যেদিন একজন আরেকজনকে চোর বলবে, সেটা আমি জীবনে কল্পনাও করিনি। ঘটনার দিন ছিল শুক্রবার। সকালে শাশুড়ি নীলার মা আমাদের বাড়িতে বেড়াতে এলেন। তিনি এলেই বাড়ির পরিবেশ কেমন যেন বদলে যেত। ছোটোখাটো বিষয় নিয়েও তিনি নানা মন্তব্য করতেন। মা সবসময় চুপ থাকতেন। আমি বিষয়গুলো এড়িয়ে যেতাম। সেদিন দুপুরে সবাই একসঙ্গে খাওয়া শেষ করলাম। বিকেলে আমি বাজারে বের হলাম। ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ির গেটের সামনে এসেই ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। দৌড়ে ঘুরে ঢুকতেই দৌড়ে ঘরে ঢুকতেই দেখি নীলা মেঝেতে বসে কাঁদছে। তার পাশে তার মা, আর আমার মা আর বোন এক কোণে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? নীলা কাঁদতে কাঁদতে বলল, আমার 9 ভরি সোনার গয়না নেই। আলমারিতে ছিল, সব গায়েব। আমি হতভম্ব হয়ে গেলাম। কিভাবে? এর আগেই নীলার মা রাগী গলায় বললেন, কিভাবে আবার? এই বাড়ির মানুষ ছাড়া আর কে নেবে? আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? তিনি সরাসরি আমার মা আর বোনের দিকে আঙুল তুলে বললেন, তোমার মা আর বোন ছাড়া আর কারো সুযোগ ছিল না এমন জায়গায় হাত দেওয়া। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমার মা অবাক চোখে শুধু বললেন, বেয়ান, আপনি কি বলছেন? আমি জীবনে কারো একটা টাকাও নেইনি। আর 9 ভরি গয়নার মধ্যে আমি তাকে 5 ভরি দিয়েছি। আমার বোন কাঁদতে কাঁদতে বলল, ভাবি, আপনি আমাকে চোর বলছেন। কিন্তু নীলা তখন আরও জোরে কান্না শুরু করলো। আমার সব শেষ হয়ে গেছে। বিয়ের সময় আমার বাবা 2 ভরি গয়না দিয়েছিল, সব নিয়ে গেছে। আমি শান্তভাবে বললাম, আচ্ছা আগে ভালো করে খুঁজে দেখি, হয়তো অন্য কোথাও রেখেছে। নীলা রেগে উঠল, তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? আমি বললাম না, কিন্তু কাউকে প্রমাণ ছাড়া দোষ দেওয়া ঠিক নয়। আমার কথায় নীলার মা আরও ক্ষেপে গেলেন, বইয়ের চেয়ে এখন মাকেই বেশি বিশ্বাস হচ্ছে। আমি চুপ করে গেলাম। এরপর শুরু হলো পুরো বাড়ি তল্লাশি। আলমারি, খাটের নিচে, ড্রয়ার, ট্রাঙ্ক, রান্নাঘর, এমনকি পুরনো বাক্স পর্যন্ত খোঁজা হলো। কোথাও কোনো গয়না পাওয়া গেল না। তারপর নীলার মা বললেন, যদি নির্দোষ হয় তাহলে আলমারি আর ব্যাগও দেখাতে সমস্যা কোথায়? আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আমার মা আর বোনকে এভাবে অপমান করা হবে না। কিন্তু আমার মা নিজেই বললেন, থাক বাবা, আমরা কিছু করিনি, আমাদের লুকানোরও কিছু নেই। মায়ের কথায় তার আলমারি, কাপড়, ব্যাগ সহ খুঁজে দেখা হলো। আমার বোনের ঘরও তন্ন তন্ন করে দেখা হলো। কিছুই পাওয়া গেল না। আমি মনে মনে ভাবলাম, এবার নিশ্চয়ই বিষয়টা শেষ হবে। কিন্তু না। নীলার মা বললেন, আজকে না পেলেও কাল বের হবে। চোরেরা এত সহজে ধরা পড়ে না। এই কথাটা আমার মায়ের চোখে পানি এনে দিল। আমার মা ধীরে ধীরে বললেন, 50 বছরের জীবনে কেউ কোনো দিন আমাকে চোর বলেনি। আজ নিজের ছেলের সংসারে এই অপবাদ শুনতে হবে এটা ভাবিনি। আমার বোন কান্না চেপে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে আমাদের বাড়িতে কেউ ঠিকমতো ভাতও খায়নি। একদিকে আমার স্ত্রীর কান্না, অন্যদিকে আমার মায়ের নীরব চোখের পানি। আমি মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু একটা বিষয় আমাকে বারবার ভাবাচ্ছিল। নীলা বলছিল, গয়নাগুলো সে আগের রাতেই দেখেছে, কিন্তু আজ সারাদিন বাড়িতে যাতায়াত করেছে মাত্র 4 জন মানুষ, মা, বোন, নীলা আর নীলার মা। বাইরে কেউ আসেনি। তবুও আমার মন বলছিল, কোথাও যেন একটা বড় রহস্য লুকিয়ে আছে। কারণ আমি আমার মা আর বোনকে যতটা চিনি, তারা ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু অন্যের জিনিসে হাত দিতে পারে না। সেদিন রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম,
সত্যিটা আমি বের করব, যেই দোষী হোক তাকে আমি ছাড়ব না। কিন্তু তখনও জানতাম না এই গয়না হারানোর ঘটনা শুধু একটি চুরির অভিযোগ নয়, এটি ছিল এমন এক বিশ্বাসঘাতকতার শুরু। সেদিন রাতের অন্ধকারটা যেন অন্য যে কোনো রাতের চেয়ে অনেক বেশি ভারী ছিল। বিছানার পিঠ ঠেকাতেই বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। একপাশে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর দেয়ালে ওপাশে আমার মা আর বোনের ঘর। যে মা নিজের প্লেটের ভাত নিজে মুখে না তুলে আমাদের খাইয়ে বড় করেছেন, আজ তাকে চোর অপবাদ সইতে হলো। আর নীলা, সেও তো আমার স্ত্রী, 4 বছরের সংসার আমাদের। সে কেন মিছামিছি এত বড় নাটক করবে? মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সারাদিনের ঘটনাগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসতে লাগলো। হঠাৎ একটা খটকা লাগলো। নীলা বলেছিল গয়নাগুলো সে আগের রাতেও দেখেছে। শুক্রবার সকালে নীলার মা এলেন, দুপুরে খাওয়া দাওয়া হলো, আর বিকেলে আমি বাজারে গেলাম। এই 4-5 ঘন্টার ব্যবধানে গয়না গায়েব। যদি মা বাবা বোন নিত, তবে বাড়ি তল্লাশির সময় কোথাও না কোথাও তো পাওয়া যেত। তারা তো আর গয়না গিলে ফেলেনি। আর যদি বাইরে কোথাও সরিয়ে দিয়ে থাকে, তবে সেটা কখন করলো? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তো তারা বাড়ির ভেতরেই ছিল। চিন্তা করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল জানি না। হঠাৎ একটা মৃদু খসখস শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন আনুমানিক 3:20। পাশের দিকে তাকিয়ে দেখলাম নীলা বিছানায় নেই, ঘরের দরজাটা সামান্য খোলা। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে খাট থেকে নামলাম। দরজার ফাঁক দিয়ে ড্রয়িং রুমের দিকে তাকাতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। হালকা অন্ধকারে আবছা আলোয় দেখা যাচ্ছে নীলা আর শাশুড়ি আম্মা ফিসফিস করে কথা বলছেন। আমি দেওয়ালের আড়ালে এসে কান পাতলাম। শাশুড়ি আম্মা চাপা গলায় বলছেন, তুই ব্যাগটা ঠিকঠাক জায়গায় লুকিয়েছিস তো নীলা? আর শাশুড়ি আর ননদ যেভাবে আলমারি দেখালো, আমার তো বুক কাঁপছিল। নীলা ফিসফিস করে জবাব দিল, মা, তুমি পাগল হয়েছ? আমি কি এত বোকা? ওগুলো শাশুড়ির আলমারিতে রাখবো কেন? ওনার বিছানার তোশকের তলা কেটে গয়নাগুলো রেখে ওভাবে সেলাই করে তারপর উপর থেকে চাদর টেনে দিয়েছি। চোর সাজাতে হলে একটু বুদ্ধি খাটাতে হয়। শাশুড়ি আম্মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাচালি, এবার দেখবি তোর বর কিভাবে অতিষ্ঠ হয়ে এই বাড়ি থেকে তোর শাশুড়ি আর ননদকে বের করে দেয়। এই বুড়ি আর ধাড়ি ধেড়ে ওড়নাটার ছায়া থেকেও মুক্তি পাবি। আর 9 ভরি সোনাও তোর কাছেই থাকবে। এক ঢিলে 2 পাখি। কথাগুলো শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার চোখের সামনে যেন চারপাশের পৃথিবীটা দুলতে লাগলো। যে মেয়েটাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছি, যে মা বোনের অপবাদে আমি বিকেলেও ছটফট করেছি, সেই নীলা নিজের মায়ের সাথে মিলে এই জঘন্য ষড়যন্ত্র করেছে, শুধু আমার মা আর বোনকে বাড়ি থেকে তাড়ানোর জন্য, আমাকে আলাদা করার জন্য। আমার রাগ, ক্ষোভ আর ঘৃণা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইল। কিন্তু আমি নিজেকে সামলালাম। এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করলে ওরা সুযোগ পেয়ে যাবে। প্রমাণ হাতে না নিয়ে কিছু করা যাবে না। আমি পা টিপে টিপে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে রইলাম। মা বোনের মুখের সেই মলিন অপমানিত চেহারাটা মনে পড়ে বুকটা ফেটে যাচ্ছিল। সকাল হলো। আলো ফোটার সাথে সাথেই শাশুড়ি আম্মা আবার ড্রয়িং রুমে এসে চড়া গলায় পাট পাট করে ডায়লগ দেওয়া শুরু করলেন। কি বাবা জামাই, সকাল তো হলো, আজ কি পুলিশে খবর দেবে, নাকি চোরদের এভাবে মাথায় তুলে রাখবে? আমার মা আর বোন রান্নাঘরের কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের চোখের নিচে কালচে দাগ। রাতে যে এক ফোঁটাও ঘুমাননি তা স্পষ্ট। আমি শান্ত মুখে ড্রয়িং রুমে এসে বললাম। নীলাও চোখ মুছে আমার পাশে এসে বসল, যেন কত বড় ভুক্তভোগী সে। আমি বললাম, হ্যাঁ আম্মা, পুলিশে খবর দেব। এমন বড় চুরি এই বাড়িতে মেনে নেওয়া যায় না। আমি এখনই থানায় ফোন করেছি। আমার কথা শুনে শাশুড়ি আম্মার মুখে একটা বিজয়ী হাসি ফুটে উঠল।
নীলাও আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মাথা নাড়ল। ওরা ভাবছে ওদের চাল একদম সফল, কিন্তু ওরা জানতো না ওদের পায়ের নিচের মাটি আমি আগেই কেটে রেখেছি। সকালে সবাই যখন যে যার মতো ব্যস্ত, আমি তখন চুপি চুপি মায়ের ঘরে ঢুকলাম। মা আর বোন তখন রান্নাঘরে। ফিসফিসানি শুনে আগে জেনেছিলাম নীলা ঠিক কোন জায়গায় গয়নাগুলো রেখেছে। মায়ের বিছানার তোষকের এক কোণে তাকাতে দেখলাম মোটা সুতো করে কাঁচা হাতে সেলাই করা। বুকটা রাগে ফেটে যাচ্ছিল আমার নিষ্পাপ মা বোনের বিরুদ্ধে এই জঘন্য ষড়যন্ত্র দেখে। আমি পকেট থেকে একটা ব্লেড বের করে খুব সাবধানে সেলাইটা কাটলাম। ভেতরে হাত দিতে কাপড়ে সেই চেনা পুটলিটা পেয়ে গেলাম। 9 ভরি সোনার গয়নাগুলো বের করে আমি সোজা আমার পকেটে পুরলাম। এরপর সুতো বের করে তোষকের সেই কাটা জায়গাটা ঠিক আগের মতো নিখুঁতভাবে সেলাই করে দিলাম, যাতে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় না থাকে যে এর ভেতরে থেকে কিছু বের করা হয়েছে। সব গুছিয়ে আমি ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম। ঠিক আধ ঘন্টার মধ্যে আমার ডেকে পাঠানো পুলিশ অফিসার আর 2জন কনস্টেবল বাড়িতে এসে হাজির হলেন। পুলিশ আসতেই শাশুড়ি আম্মা একেবারে মারমুখী হয়ে উঠলেন। অফিসারকে লক্ষ্য করে বললেন, আসুন স্যার, আসুন। এই বাড়িতে দিনের আলোয় ডাকাতি হয়ে গেছে। আমার মেয়ের 9 ভরি গহনা গায়েব। আমি তো জামাইকে বললাম বাড়ির মানুষ ছাড়া আর কেউ এই কাজ করতেই পারে না। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, কাউকে কি আপনাদের সন্দেহ হয়? শাশুড়ি আম্মা সরাসরি আমার মায়ের ঘরের দিকে আঙুল তুলে বললেন, সন্দেহ আবার কি স্যার? এই ঘরে যান, ভালো করে তল্লাশি চালান, চোর ওখানেই লুকিয়ে আছে। অফিসার আমার দিকে তাকালেন। আমি মাথা নেড়ে বললাম, আইন তার নিজের গতিতে চলবে স্যার। আপনারা ঘরে চেক করতে থাকেন। পুলিশ মায়ের ঘরে ঢুকলো। পেছনে পেছনে শাশুড়ি আম্মা, নীলা এবং আমি গেলাম। রান্নাঘর থেকে আমার মা আর বোনও এসে দরজার সামনে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার বোনটা ভয়ে মায়ের আঁচল খামচে ধরে আসে। ওরা ভাবছে পুলিশ যদি কিছু না পেয়েও ওদের ধরে নিয়ে যায়, তবে সমাজে মুখ দেখাবে কিভাবে। পুলিশ পুরো ঘরের আলমারি, ট্রাঙ্ক, ড্রয়ার এবং তন্ন তন্ন করে খুঁজল। স্বাভাবিকভাবেই কিছু পাওয়া গেল না। কনস্টেবল যখন বলল, স্যার এখানে তো সন্দেহজনক কিছুই দেখছি না, ঠিক তখন শাশুড়ি আম্মা এক ধাপ এগিয়ে এসে বললেন, আরে স্যার, চোর কি এত বোকা যে আলমারিতে রাখবে? ওই বিছানাটা দেখছেন না? তোষকটা ভালো করে চেক করেন, ওখানেই গয়না আছে। পুলিশ অফিসার খাটের দিকে এগিয়ে গেলেন। চাদরটা সরাতেই তোষকের সেই সদ্য সেলাই করা অংশটা সবার চোখে পড়ল। সেলাইটা দেখেই দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা বোন আঁতকে উঠল। মা কপালে হাত দিয়ে ফিসফিস করে বললেন, খোদা, এটা কি? আমি তো তোষকে কোনোদিন সেলাই করিনি। আমার বোন কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে শাশুড়ি আম্মা তার নীলার মুখ খুশিতে চকচক করে উঠল। নীলা তার মায়ের দিকে তাকিয়ে একটা চতুর হাসির বিনিময় করল। ওরা নিশ্চিত এবার বুড়ি আর ধাড়ি ধেড়ে মেয়েটা জেলের ভাত খাবে। পুলিশ অফিসার ভুরু কুঁচকে বললেন, তোষকের ভেতর কিছু একটা লুকানো হয়েছে, বোঝা যাচ্ছে। কাঁচিটা দাও তো। কনস্টেবল তোষকের সেই সেলাই করা সুতোগুলো এক এক করে কাটতে লাগলো। শাশুড়ি আম্মা তখন বিজয়ের হাসিতে গদগদ করে বলছেন, দেখলেন তো স্যার, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। এবার এই চোরদের ধরে নিয়ে যান। সেলাইটা পুরোপুরি কাটা হলো। পুলিশ অফিসার তোষকের ভেতরে হাত ঢোকালেন। তিনি ভেতরে হাত দিয়ে এদিক ওদিক খুঁজলেন, কিন্তু তার হাত খালি অবস্থায় বেরিয়ে এলো। ভেতরে কোনো সোনা নেই, পুরো ফাঁকা। অফিসার বিরক্ত হয়ে বললেন, কই, এখানে তো কিচ্ছু নেই, শুধু তুলো ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে শাশুড়ি আম্মা আর নীলার মুখের চতুর হাসিটা বাতাসে মিলিয়ে গেল। ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। নীলা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর থাকতে না পেরে চিৎকার করে বলে উঠল, না, এটা অসম্ভব। গয়না তো এখানেই আছে, ভালো করে খুঁজে দেখেন। আমি নিজে ওটার ভেতর। কথাটা অর্ধেক বলেই নীলা নিজের জিভ কামড়ে ধরল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
পুরো ঘরে এক মরণ কামড় দেওয়া নীরবতা নেমে এলো। পুলিশ অফিসার ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন। তার চোখ দুটো ঈগলের মতো সরু হয়ে গেল নীলার দিকে। তিনি গম্ভীর ও ঠান্ডা গলায় বললেন, আপনি নিজে ওটার ভেতর কি করেছিলেন? আর এখন বলছেন আপনি নিজে ওটার ভেতর? তার মানে আপনি আগে জানতেন গয়না এই তোশকের ভেতরেই আছে। নীলার কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। সে তোতলামি করে বলল, না মানে স্যার, আমি বলতে চেয়েছিলাম চোরেরা হয়তো এখানেই। নাটক বন্ধ করো নীলা। আমি পকেট থেকে হাত বের করে শটান দাঁড়িয়ে তীব্র গলায় গর্জে উঠলাম। আমার এই চড়া কণ্ঠস্বরে ঘরের সবাই চমকে উঠল। আমি পকেট থেকে সুতি কাপড়ে সে চেনা পুটলিটা বের করে পুলিশ অফিসারের সামনে ধরলাম। জিপারটা খুলতে ঝকঝক করে উঠল 9 ভরি সোনার গয়নাগুলো। গয়নাগুলো দেখে শাশুড়ি আম্মা আর নীলার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসা জোগাড় হলো। দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা আর বোন বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। পুলিশ অফিসার ভ্রু কুঁচকে বললেন, শাহেদ সাহেব, এটা কি গয়না আপনার কাছে কিভাবে এলো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, স্যার, কাল রাতে 3:20 যখন পুরো বাড়ি ঘুমে, তখন আমার এই স্ত্রী আর শাশুড়ি ড্রয়িং রুমে বসে ফিসফিস করে ষড়যন্ত্র করছিল। আমি নিজ কানে শুনেছি। আমার মা আর বোনকে চোর সাজিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য নীলা নিজের হাতে তোশক কেটে গয়না লুকিয়ে আবার সেলাই করে দিয়েছিল। ওরা ভেবেছিল সকালে পুলিশ ডেকে আমার নিরপরাধ মা বোনকে জেলে পাঠাবে, কিন্তু ওরা জানার আগে আজ ভোরে আমি নিজে ব্লেড দিয়ে তোশক কেটে গয়নাগুলো আমার পকেটে সরিয়ে নেই এবং আবার আগের মতো সেলাই করে দেই। আমি দেখতে চেয়েছিলাম এদের পাপের ঘোড়া কত দূর পর্যন্ত যায়। আমার কথা শেষ হতে শাশুড়ি আম্মার মুখের সমস্ত রং চুন হয়ে গেল। এতক্ষণ ধরে যে দম্ভ আর অহংকার তার চোখে মুখে ছিল, তা এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। পুলিশ অফিসার রেগে গিয়ে শাশুড়ি আর নীলার দিকে তাকিয়ে বললেন, নিজেদের ঘরের গয়না নিজেরা লুকিয়ে অন্য নিরপরাধ মানুষের উপর চুরির অপবাদ দেওয়া, পুলিশকে মিথ্যা মামলা দিয়ে বিভ্রান্ত করার অপরাধে আমি আপনাদের দুজনকে এখনই অ্যারেস্ট করতে পারি। না স্যার, প্লিজ এমন করবেন না। নীলা হাউমাউ করে কেঁদে ওঠে। আমার পা জড়িয়ে ধরল। আমায় মাফ করে দাও। আমি লোভের বশে মায়ের বুদ্ধিতে পড়ে এই ভুল করে ফেলেছি। আমি তোমার পা ধরে ভিক্ষা চাচ্ছি, পুলিশে দিও না। শাশুড়ি আম্মাও এতক্ষণে বুঝে পারলেন যে চাল উল্টে গেছে। তিনি কাপা কাপা গলায় বললেন, বাবা সাহেব, ভুল হয়ে গেছে। নিজের শাশুড়িকে এভাবে পুলিশের হাতে তুলে দিও না। লোক সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি নীলার হাতটা আমার পা থেকে ঝটকায়ে সরিয়ে দিলাম। মায়ের দিকে তাকালাম। মায়ের চোখ দিয়ে তখনও জল পড়ছে, তবে তা অপমানের নয়, স্বস্তির আর বুক হালকা হওয়ার জল। আমার বোনটা এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। আমি পুলিশ অফিসারের দিকে তাকিয়ে হাত জোড় করে বললাম, স্যার, আপনাদের অনেক ধন্যবাদ। আমার মা আর বোনের সম্মানটা আজ বেঁচে গেল। পারিবারিক বিষয়, আমি ওদের থানায় পাঠিয়ে আর জল ঘোলা করতে চাই না। বাকিটা আমি নিজে বুঝে নিচ্ছি। অফিসার মাথা নাড়লেন, ঠিক আছে শাহেদ সাহেব, তবে সাবধান, এমন অপরাধ কিন্তু ক্ষমার অযোগ্য। এই বলে পুলিশ ফোর্স নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পুলিশ চলে যাওয়ার পর ঘর জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো। শাশুড়ি আম্মা আর নীলা অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে তখনও জল গড়াচ্ছিল, তবে সেই জলে কোনো ভালোবাসা ছিল না, ছিল চরম ঘৃণা আর ধিক্কার। আমি খুব ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললাম, নীলা, 4 বছরের সংসারে তোমাকে আমি জানের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আজ তুমি আমার ভালোবাসার আর বিশ্বাসের টুটি টিপে ধরেছ। যে মা নিজের প্লেটের ভাত নিজে মুখে না তুলে আমাকে আর আমার বোনকে খাইয়ে বড় করেছেন, তার গায়ে চোর অপবাদ দিতে তোমার এটুকুও বুক কাঁপল না? শুধু আলাদা থাকার লোভে নিজের মায়ের সাথে মিলে এই জঘন্য নোংরামি করলে? নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি আর কোনো দিন এমন করব না। আমাকে একটা সুযোগ দাও। সুযোগ দেব, তবে একটা শর্তে।
আমি পকেট থেকে গয়নার পুঁটলিটা মায়ের হাতে দিয়ে নীলার দিকে ঘুরে তাকালাম। আজ এই মুহূর্তে তোমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তোমার সামনে দুটো পথ খোলা আছে। নীলা চোখ মুছে আবার আমার দিকে তাকালো। শাশুড়ি আম্মাও কান খাড়া করলেন। আমি চড়া গড়ায় পাট পাট করে বললাম, শর্ত একটাই, তুমি হয় আমার সাথে সম্পর্ক রাখবে, না হয় তোমার মায়ের সাথে সম্পর্ক রাখবে। যে কোনো একজনকে আজ তোমায় বেছে নিতে হবে। যদি তুমি আমার সাথে এই সংসারে থাকতে চাও, তবে তোমার এই কুচুকরি মায়ের সাথে আজীবন চিরতরের জন্য সব সম্পর্ক শেষ করতে হবে। ওনার ছায়াও যেন কোনোদিন আমার এই বাড়িতে না পড়ে। আর যদি তোমার মায়ের টান বেশি হয়, তবে ওনার হাত ধরে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমার সাথে তোমার সম্পর্ক এখানেই শেষ। আজই ডিভোর্স পেপারে সই হবে। কথাটা শোনা মাত্রই শাশুড়ি আম্মা চিৎকার করে উঠলেন, এ কি বলছো জামাই? মা মেয়ের সম্পর্ক কি এভাবে ভাঙা যায়? আপনি চুপ করুন। আমি ধমক দিয়ে উঠলাম, আপনার মতো মা থাকলে যে কোনো সংসার ছারখার হতে বাধ্য। সিদ্ধান্ত নীলা নেবে, আপনি নন। নীলা কিং কিং কর্তব্য বিমূঢ় হয়ে মায়ের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। সে বুঝতে পারল আজ আর কোনো নাটক বা চোখের জল কাজ করবে না। শাহেদ আজ পাথরের মতো শক্ত। সে খুব ভালো করেই জানতো শাহেদের মতো সৎ এবং ভালোবাসার মানুষকে হারালে তার জীবন অন্ধকার হয়ে যাবে। আর নিজের মায়ের এই নোংরা বুদ্ধির কারণেই আজ তার সাজানো সংসার ভাঙার মুখে। নীলা আর এক মুহূর্ত সময় নিল না। সে মায়ের হাতটা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এলো। আবার আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমি তোমাকে আর আমার এই সংসারকে বেছে নিলাম। আমি মায়ের সাথে আর কোনো দিন কোনো যোগাযোগ রাখবো না। ওনার সাথে আমার আজ থেকে সব সম্পর্ক শেষ। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। শাশুড়ি আম্মা নিজের মেয়ের মুখ থেকে এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের পাতা জালে তিনি নিজেই বন্দী হলেন। নিজের মেয়েই আজ তাকে পর করে দিল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না। অপমানে, ক্ষোভে আর লজ্জায় নিজের ব্যাগটা তুলে নিয়ে হন হন করে বাড়ি ফিরে বেরিয়ে গেলেন। নীলা তখনও মেঝেতে বসে কাঁদছিল। আমি তাকে টেনে তুললাম না। বললাম, উঠে গিয়ে আগে মায়ের আর বোনের পায়ে ধরে ক্ষমা চাও। ওরা যদি মনে প্রাণে তোমাকে ক্ষমা করে, তবে এই ঘরে তোমার জায়গা হবে। আর মনে রেখো নীলা, আজকের পর থেকে যদি আমার মা আর বোনের চোখে এক ফোঁটা জলও তোমার কারণে আসে, সেদিন কোনো শর্ত ছাড়াই তোমাকে আমার জীবন থেকে চিরতরে মুছে দেব। নীলা কাঁদতে কাঁদতে মায়ের ও বোনের পায়ে গিয়ে পড়ল। মা পরম মমতায় তাকে টেনে তুললেন। মায়ের মন তো সহজেই গলে যায়। মা নীলাকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, সোনা তো ধুলাবালি, লাগলেও ধুয়ে ফেলা যায়, কিন্তু মনের কালি ধুতে অনেক সময় লাগে। আজ থেকে যেন এই পরিবারে আর কোনো কালি না লাগে। জানালা দিয়ে সকালের এক চিলতে সোনালি রোদ এসে আমার মায়ের ক্লান্ত কিন্তু শান্ত মুখের ওপর পড়ল। অনেক ঝড়ঝাপটার পর আমাদের ছোট পরিবার আবার আসল শান্তি আর আলো ফিরে এলো। সত্যের জয় হলো আর মিথ্যার কালো মেঘ চিরতরে কেটে গেল। সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।